মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব। সো এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আপনাদের জানা লাগবে। এই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনারা পরিচিত, ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন জায়গায় ব্যবহার করি। কিন্তু দেখেন এগুলো কেন ব্যবহার করব, যে কোনো টপিক যে কোনো বিষয় পড়ার আগে তার বাহাইন্ডের যে কারণটা, তার রিজনটা আমাকে বুঝতে হবে। আমি টিচার, আমি লেকচার দিচ্ছি, আপনি স্টুডেন্ট, আপনি আমার কথা শুনছেন পড়ছেন, বাট সেটা পড়ে আপনার সেটা পড়ে আপনার প্র্যাকটিক্যালি কোন কাজে লাগবে, এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। এই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে এই টপিকটা যে আমি শিখছি বা ওই স্যার যে আমাকে পড়াচ্ছে, আমি মূলত কেন শিখবো, আমার এটার শেখার পিছনে কারণটা কি, শিখলে আমার লাভটা কি হবে। এই লাভ যদি আপনি বুঝতে না পারেন, বেনিফিট যদি আপনি বুঝতে না পারেন, আপনি কিন্তু একটা বিষয় শেখার কোনো আগ্রহ পাবেন না, আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনি ভাববেন ওই স্যার স্পোকেন কোর্স করাচ্ছে, ওই স্যার শেখাচ্ছে, শিখি। কিন্তু শেখার কারণটা কি, আপনার এইমটা কি হবে, গোলটা কি হবে, টার্গেটটা আপনাকে নির্ধারণ করতে হবে, জানতে হবে। এবং আমি কিন্তু সেটা আগে আপনাদের বুঝাই দিই। এই যে মডাল ভার্ব আমি এখন পড়াবো, আমি কেন পড়বো এটা, এর মেইন রিজন হচ্ছে, যেটা বললাম, আমি যদি ইংলিশে কনভারসেশন করতে চাই, ইংলিশে কথা বলতে চাই, ইংরেজি ভাষাটা প্র্যাকটিস করতে চাই, আমার সময়ের পরিবর্তন করতে হয়, যেটা টেন্স শেখার মাধ্যমে আমরা করে থাকি। বাট টেন্সের স্ট্রাকচার কয়টা? ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের টোটাল স্ট্রাকচার হচ্ছে, মানে তিন প্রকার টেন্স আছে। এর আবার চারটা ক্লাসিফিকেশন: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল তিনে চারে 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশে আছে, আপনারা জানেন। এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর আমার কথাটা বুঝবেন, 7টা বা 8টা টেন্স মূলত কাজে লাগে প্র্যাকটিক্যাল স্পিকিং এ। এটা হচ্ছে সত্যি কথা। এর বেশি লাগে না। মনে করেন পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সচরাচর কনভারসেশন বলেন বা রাইটিং বলেন, এইসব জায়গায় এগুলোর ব্যবহার করার প্রয়োজন পড়ে না বা ব্যবহার করতে হয় না। হ্যাঁ, বেশি ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স গুলো আর কি। এই সিম্পল টেন্স গুলোর বেশি ব্যবহার হয়। এখন যেটা বলতেছি, আহ, য- যে কয়টারই ব্যবহার হোক না কেন, টোটাল টেন্স আমার 12টা। অর্থাৎ আপনি যদি টেন্সের স্ট্রাকচার জানেন, তাহলে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, হুইচ ইজ ভেরি নিডেড ফর বিং এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে আমরা সময়ের পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা টেন্সের মাধ্যমে শিখবো। কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে, শুধুমাত্র এই 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের হোল সেন্স, থট বা ভাবনাটা প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদেরকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়, যারা আপনার মনের হোল থট বা সেন্সটাকে আরো ব্রড করে। হ্যাঁ, মনের হোল সেন্সটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়, যারা মূলত পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, এই বিষয়গুলো প্রকাশ করে থাকে একটা সেন্টেন্স বা বাক্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। এইভাবে টোটাল 18টার মতো ভার্ব আছে। 18টা মডেল সেমি মডেলের ব্যবহার আপনি যদি জানেন, 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 দিকে, 18 ভাবে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ সেটা যদি আপনি পারেন, তাহলে আপনার মনের ভাবটাকে খুব সহজে, খুব দ্রুত, খুব ভালোভাবে আপনি প্রকাশ করতে পারবেন। অর্থাৎ আমার কথাটা একটু বোঝেন। এই মডাল ভার্ব আমি কেন পড়বো, আমি কি বলছি, আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এই পরিবর্তনটা মূলত কিভাবে করি? পরিবর্তনটা হয় ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আমি যদি বলি যে সে একটা গাড়ি চালায়, ইংলিশটা হচ্ছে হি ড্রাইভস এ কার, কথাটা বুঝবেন। এখন আমি যদি বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, প্রত্যেককেই বলছি।
সে একটা গাড়ি চালিয়েছিল, তখন এই ড্রাইভের পরিবর্তে আমি জাস্ট যদি বলি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থটা সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এই ড্রোভের পরিবর্তে আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, এর বাংলা অর্থটা হচ্ছে সে গাড়ি চালাবে। এই উইল ড্রাইভের জায়গায় বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, এই ড্রিভেন হচ্ছে ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর বাংলা অর্থটা হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, এর বাংলা অর্থটা হচ্ছে যে সে একটা গাড়ি চালিয়েছে, সে একটা গাড়ি চালিয়েছে। আবার আমি যদি বলি যে হি হ্যাড ড্রিভেন এ কার, হ্যাড ড্রিভেন সে একটা গাড়ি চালিয়েছিল। তো এই যে হ্যাড ড্রিভেন আর ড্রোভ দুটোরই সেম মিনিং দেয়, এই জন্য পারফেক্ট টেন্সের ব্যবহার খুব বেশি হয় না। কোথায় হয় সেটা আমি বলছিলাম আপনাদের সেকেন্ড পার্টে, আমি আর ওটা নিয়ে ডিটেলসে কথা বলতে চাচ্ছি না। এখন দেখেন আমি যদি বলি সি বা হি ইজ ড্রাইভিং আ কার, ড্রাইভিং, তাহলে সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, উইল বি ড্রাইভিং, সে একটা গাড়ি চালাতে থাকবে। তাহলে অলরেডি দেখেন সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। আমার পরিবর্তনটা কোথায় হচ্ছে? পরিবর্তনটা হচ্ছে ভিতরে ভার্বের ফর্মে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে একটা কথার কালের, সময়ের, অর্থের, টাইমের চেঞ্জ হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভার্বের ফর্মটার উপর আমার নজর রাখতে হবে। তো এইখানে আমি অলরেডি 7টা ফর্ম লিখে ফেলছি, অর্থাৎ ড্রাইভ কথাটাকে 7 ভাবে আমি বলে ফেলছি। এরকম যদি টেন্স জানা থাকে বাকিগুলো আর লিখবো না আমি। যেমন আমি যদি বলি শি হ্যাজ বিন ড্রাইভিং, হ্যাড বিন ড্রাইভিং, উইল হ্যাভ বিন ড্রাইভিং, তাহলে হয়ে যাবে, আমার বাকি 12টা টেন্সই হয়ে যায়। তো আমি যেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে, এখানে কয়টা লিখলাম, 1 2 3 4 5 6 7 8টা লেখা হয়ে গেছে আর কি, সরি 8টা লিখে ফেলছি আমি। তো যেটা আমি বলছি আপনাদের, 8টা না 7টা, 1 2 3 4 5 6 7 8টা লিখে ফেলছি, আচ্ছা। তো যাই হোক, এখন আমি যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে, যদি আপনার টেন্স জানা থাকে, এই ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আপনি সর্বোচ্চ 12 ভাবে বলতে পারছেন, যে সে গাড়ি চালায়, চালিয়েছিল, চালাবে, চালিয়েছে, চালিয়ে থাকবে। উইল হ্যাভ ড্রিভেন দিলে চালিয়ে থাকবে হতো, চালাচ্ছে, চালাইতেছিল, চালাতে থাকবে, এইভাবে কথাটা আপনি বলছেন। এখন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, সে গাড়ি চালাতো, এই কথাটা ইংলিশে কি হবে, বা আপনি কোন টেন্স মনে হচ্ছে, পাস্ট টেন্স? চালাতো, সে গাড়ি চালাতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এই কথাটা আপনি কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে করতে পারবেন না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কিন্তু এরকম যে করেছিল, গিয়েছিল, থেকেছিল, পড়েছিল, বাংলা ক্রিয়াপদে ল বা লাম আসে, আমি করেছিলাম, গিয়েছিলাম। কিন্তু আমি কি বললাম, যে সে একটা গাড়ি চালাতো, কাজটা অতীতে কেউ করতো অভ্যাসগতভাবে, তখন আমার ইংলিশে এরকম হয় হি উড বা হি ইউজ টু, উড অথবা ইউজ টু ড্রাইভ আ কার। তো এইটাকে কিন্তু মডাল ভার্ব বলা হয়। অর্থাৎ যেটা আমি বলছি, শুধুমাত্র টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা থটটাকে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার ডিটেলসে জানতে হবে, ডিটেলসে শিখতে হবে। তাহলে আপনি হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, যে কোনো কিছু বাংলায় ভাবলেই আপনি ইংলিশে সেটা ট্রান্সফর্ম করতে পারবেন। ইউ উইল বি এবল টু কনভার্ট এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ, হ্যাঁ, উইদিন ভেরি শর্ট টাইম। অর্থাৎ আমি আমি যদি এখানে বলি হি ক্যান ড্রাইভ, এই মডাল ভার্বের আবার একটা সুবিধা হচ্ছে, মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসে। টেন্সের স্ট্রাকচার যেমন ভার্বের এক একটা ফর্ম হয়, কখনো ড্রাইভস, কখনো ড্রোভ, কখনো ড্রিভেন, কখনো ড্রাইভিং, বাট এই মডাল ভার্ব যেটাই হোক না কেন, মডাল মানে কি, এটা কিন্তু অঙ্কের সব অক্সিলারি, অক্সিলারি মানে কি, হেল্পিং, মানে এদের পরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে। আমাদের অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটাকে বলে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, ডু, ডাজ, ডিড, এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। আর এই ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো মডাল অক্সিলারি। এই মডেলের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল বা সুডো মডাল বলে, অর্থাৎ ফ্রেজাল ভার্ব দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু এরকম, বাট এদের পরেও এরকম ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি 1টা বসে। তো এই মডেলের একটা সুবিধা হচ্ছে, যে মডেলই আপনি ইউজ করেন না কেন মেইন ভার্বের বেস ফর্মটা বসবে। বাট এখানে মডেল ভার্ব একটা মেজর রোল প্লে করে, মডেল ভার্বের অর্থগুলো, মডেল ভার্বের মিনিংটা আমাদের আগে জেনে আসতে হবে। যেমন দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারতো। হ্যাঁ, হি শুড ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানো উচিত। আমি যদি বলি হি শুড ড্রাইভ আ কার, তার তার গাড়ি চালানো উচিত। আমি যদি বলি হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। আমি যদি বলি হি মাইট ড্রাইভ আ কার বা হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে বা চালাতেও পারতো, আমি যদি মাইট বলি। হি নিড টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানো সাহস দেখায়।
আমি যদি বলি হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু, সাপোজ টু ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ তার গাড়ি চালানোর কথা। আমি যদি বলি আজ আমার বিমানবন্দরে যাওয়ার কথা, ইংলিশ কি হবে? আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। সো কোনো টেন্স দিয়ে আপনি এটা করতে পারবেন না। এই ফ্রেজাল ভার্ব গুলো অর্থাৎ সেমি মডেল বা মডেল ভার্ব আপনাকে জানতে হবে। তাহলে দেখেন সেই প্রথম থেকে আমি লিখে আসতেছি, আমার সাবজেক্ট কিন্তু হি, আর অবজেক্ট কিন্তু এ কার। তাহলে আমার মেইনলি পরিবর্তনটা কোথায় হলো? আমার পরিবর্তনটা কিন্তু এই যে ভিতরে ভার্বের ফর্মে হচ্ছে। অর্থাৎ ভার্বের বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে আমার কথার সময়ের বা কালের পরিবর্তন করতে হচ্ছে। অর্থাৎ আমার মেইন টার্গেট, আমার মেইন পারপাস হচ্ছে আমি যে মেইন ভার্বটাকে ব্যবহার করছি, ভার্বটা কি? ড্রাইভ। ড্রাইভ মানে কি? চালানো। এই চালানো কথাটাকে আমি সর্বোচ্চ কত ভাবে, কতগুলো ওয়েতে, কত সেন্সে বলতে পারি বা নিতে পারি। এটা যত বেশি ভাবে আপনি নিতে পারবেন, যত দিকে আপনি মডিফাই করতে পারবেন, তত দ্রুত আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। তো আমি আপনাদেরকে কি বলছি, টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা, প্লাস এই 18টার মতো মডাল এবং সেমি মডাল, টোটাল আমার স্ট্রাকচার দ্বারা 30টা। মানে একটা পার্টিকুলার ভার্বকে 30 দিকে, 30 ভাবে, 30টা ওয়েতে, 30টা টাইমে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ এই ড্রাইভ কথাটাকে 30 ভাবে আপনি বলতে পারবেন, যদি আপনার টেন্স এবং মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। আর বিশ্বাস করেন, এটা যদি আপনার জানা থাকে, আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলেই ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবেন। এর বাইরে আপনার আর কোনো স্ট্রাকচার শেখা লাগবে না। ইউজুয়ালি ব্যবহার হয় না ইংরেজি শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুরই দরকার নেই। জাস্ট আমার অথেন্টিক জায়গাটা, অরিজিনটা সম্পর্কে যদি আমি কনসেপ্ট রাখি, আমার কোনো সমস্যা থাকবে না। এবং এই 30টা স্ট্রাকচারেরই একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটাকে কিন্তু প্যাসিভ ভয়েস বলা হয়। অর্থাৎ এই টেন্স, মডেল, সেমি মডেলের আবার প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে, যেটা আমাদের শিখতে হবে, সেটা আমি সামনে শেখাবো। বাট মেইনলি এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে আপনি এই বিষয়গুলোকেই প্র্যাকটিক্যালি কনভারসেশন বা প্রেজেন্টেশন অ্যাপ্লাই করে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। আর এটা যদি না পারেন, এই জায়গায় যদি দুর্বলতা থাকে, আপনি ডেভেলপ করতে পারবেন না। এখন শুধু সেন্টেন্স আমার তৈরি করলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস, ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ, এগুলো করতে হবে। তাহলে আমি এই যে ক্যান, কুড, মে, মাইটের কথা বলছি, এগুলো কি? অক্সিলারি ভার্ব। আবার এই যে অ্যাম, ইজ আর অজয়, এগুলো কি? এগুলো অক্সিলারি ভার্ব। কিন্তু এই অ্যাম, ইজ আর অজয় আর এগুলো কিন্তু আমার মেইন ভার্ব হিসেবেও বসতে পারে, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। অক্সিলারি ভার্ব হিসেবে যখন এগুলো বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে যখন এরা বসে, এগুলো কিন্তু কোনো মিনিং দেয় না। এই পার্থক্যটা আপনার আবার একটু জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন, মনে করেন আমি যদি এরকম একটা কথা বলি যে হি হ্যাজ আ কার, অর্থাৎ তার একটা গাড়ি আছে। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই যে বাক্যটা আমি লিখলাম, এই হ্যাজ মানে কি? আমরা জানি আছে। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি যে হি হ্যাজ প্লেইড ফুটবল, এর বাংলা অর্থ কি? সে ফুটবল খেলেছে। আমার কথাটা একটু বুঝবেন। দেখেন, হ্যাজ মানে আমরা জানি আছে। তো এইখানে আমি বলছি যে তার একটা গাড়ি আছে, কারণ এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। এইখানে হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নেই। হ্যাজটা এই জায়গাটাতে কি? আমার মেইন ভার্ব। হ্যাজ ছাড়া এই জায়গায় আমার আদার্স কোনো ভার্ব নেই। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে একটু বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। হ্যাজ ছাড়া আমার এই জায়গাটাতে আর কোনো ভার্ব নেই। তো এই হ্যাজের মানে আছে। কিন্তু দেখেন, কিন্তু আমি যদি বলি, আমি যদি এই জায়গাটাতে পরে যে বাক্যটা আমি লিখলাম যে হি হ্যাজ প্লেড ফুটবল, প্লে মানে খেলা, এই সেন্টেন্সটার বাংলা অর্থ সে ফুটবল খেলেছে। এই হ্যাজ কিন্তু কোনো মিনিং দেয় না, দ্যার ইজ নো মিনিং। এটা জাস্ট অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে, কথাটাকে এই টাইমে বলার জন্য, টেন্সের স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য। বা একটা সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে চাই, হ্যাজ নট বসাতে হবে বা হ্যাজটাকে সামনে আনতে হবে। এটা অক্সিলারি ভার্ব, এইখানে হ্যাজের কোনো মানে নেই, বাট এটা মানে আছে। যেমন আমি যদি বলি যে আমি কাজ করি, অর্থাৎ আই ডু দা ওয়ার্ক, কথাটা বুঝবেন। এই ডু মানে কি? করা। এখন আমি যদি এই কথাটা বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এই সেন্টেন্সটার বাংলা অর্থ কিন্তু তুমি কি ইংরেজি শেখো, তাই না? আপনারা বুঝতে পারছেন কিন্তু যে ডু ইউ লার্ন ইংলিশ মানে কি? ডু ইউ লার্ন ইংলিশ মানে হচ্ছে যে তুমি কি ইংরেজি শেখো, তুমি কি ইংরেজি শেখো। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো। এখন দেখেন, এইখানে যে ডুটা আমার দেওয়া আছে, এই ডু মানে আমরা জানি কিন্তু করা। আমরা অ্যাজ ইউজুয়াল কি জানি? ডু মানে করা। যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি।
কিন্তু এই বাক্যেও তো ডু নামের একটা শব্দ আছে, বাট এই ডু এর কোনো অর্থ কি এখানে প্রকাশ পাচ্ছে? লার্ন মানে শেখা, এই শেখা শব্দটাই মূলত প্রকাশ পাচ্ছে, বাংলা অর্থটা হচ্ছে তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ ডুটা কি জন্য বসছে? জাস্ট প্রশ্ন করার জন্য, কোশ্চেনটা তৈরি করার জন্য, যে তুমি কি ইংরেজি শেখো। অর্থাৎ ডু এর মানে যে কর একার এরা করা, এই করা কথাটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে না, কারণ এইখানে এই দুটা অক্সিলারি ভার্ব, এইখানে এই দুটো হেল্পিং ভার্ব, এখানে একটা মেইন ভার্ব আছে সেটা লার্ন, এই ভার্বটারই মূলত অর্থ দিচ্ছে। বাট এই ডু যখন নিজেই মেইন ভার্ব হচ্ছে, এই যে বাক্যে ডু ছাড়া কিন্তু আর কোনো ভার্ব নেই, তখন এই ডু এর মানে করা, এইখানে হ্যাজ ছাড়া আর কোনো ভার্ব নেই, তখন এই হ্যাজের মানে আছে। কিন্তু যখন এই হ্যাজের পরে আরেকটা ভার্ব আপনি দেখছেন, তার মানে এই হ্যাজ অক্সিলারি ভার্ব, এর কোনো মানে নেই। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে যদি এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড বসে, দ্যার ইজ নো মিনিং। এরা জাস্ট টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করে এবং সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আর এই যে মডাল গুলোর কথা বলছি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এরাও তো অক্সিলারি, এদের পরেও মেইন ভার্ব বসতেছে। কিন্তু এই মডাল ভার্বের কিন্তু একটা অর্থ আছে, প্রত্যেকটা মডাল ভার্বের পার্টিকুলার অর্থ আছে, একটা মেজর রোল প্লে করে। মডাল ভার্ব এবং মেইন ভার্ব দুটারই অর্থ মিলায় একটা সেন্টেন্স পরিপূর্ণ অর্থ দেয়। বাট এই মডাল ভার্ব অনেক বৈচিত্র্যময়, একটা মডাল ভার্ব ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করতে পারে। যেমন উড ভার্বের প্রায় 9 রকমের মিনিং আছে, আমি সেগুলো আস্তে আস্তে ডিটেলসে দেখাবো। বাট আমি যেটা বলতেছি, দেখেন হি হ্যাজ প্লেড ক্রিকেট, বাংলা অর্থ সে ক্রিকেট খেলেছে, এখানে হ্যাজের কোনো মানে নেই। কিন্তু আমি যদি বলি যে হি ক্যান প্লে ক্রিকেট, তাহলে ওইখানে যেমন হ্যাজটা অক্সিলারি ভার্ব, প্লেটা মেইন ভার্ব। এখন হি ক্যান প্লে ফুটবল, সরি, হি ক্যান প্লে ফুটবল। এখন এই যে বাক্যটা লিখলাম, এখানে কিন্তু আমার ক্যানটা অক্সিলারি ভার্ব এবং আমার প্লেটা মেইন ভার্ব। বাট এই বাক্যটার আপনি বাংলা করেন, বাংলাটা হচ্ছে সে ফুটবল খেলতে পারে, অর্থাৎ ক্যান মানে পারা, প্লে মানে খেলা, দুটো ওয়ার্ডেরই কিন্তু অর্থ দিচ্ছে। তার মানে মডাল যখন অক্সিলারি হিসেবে বসছে, মডালের কিন্তু অর্থ আছে, মডাল একটা মেজর রোল প্লে করে। এবং আরেকটা সুবিধা কি, যে মডালের পর মেইন ভার্ব বেস ফর্ম বসে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন এই টেন্সের স্ট্রাকচারে বসতেছে, এরা যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, এদের কিন্তু এরকম কোনো মিনিং নেই। এদের যে অ্যাকচুয়াল যে অর্থটা, ডু মানে করা, হ্যাভ মানে আছে, অ্যাম, ইজ, আর মানে হওয়া বা থাকা, এই অর্থটা তখনই দেয় যখন ওই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে বসে। বাট অক্সিলারি ভার্ব হিসেবে বসলে কিন্তু কোনো অর্থ দেয় না। আমি যে কথাগুলো বললাম, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন? আমাকে একটু এনশিওর করেন, আমাকে একটু বলেন, কথাগুলো কি বুঝতে পারছেন আমি কি বললাম? বোঝা যায়? কথাগুলো শোনা যায়? একটু কথা বলেন তো আমি। আচ্ছা, আর একটু ওয়েট করেন, জাস্ট জাস্ট একটু ওয়েট করেন, হ্যাঁ আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, একটু প্রবলেম হচ্ছে, আমি ক্লিয়ারলি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, সব পেয়ে যাবেন। তো মেইন বিষয়টা হচ্ছে এই, যে আমার মডাল ভার্ব শেখার আগে, মডালের ভিতরে যাওয়ার আগে আমার কিন্তু মডালের মিনিং গুলো জেনে যেতে হবে। এতগুলো কথা বললাম, এত কিছু দেখালাম শুধুমাত্র এই জন্য যে আগে আমার মডালের অর্থগুলো কি, এইখানে অ্যাকচুয়াল যে অর্থটা সেটা দেওয়া আছে, বাট একটা মডেল আরো ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করতে পারে। সেটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, এই মডেলের উপর অনেকগুলো ক্লাস নিব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা ডে টু ডে লাইফের প্রচুর কথা এই মডেল ব্যবহার করে বলবো। তো আমরা একটু এখানে দেখি, দেখেন, modals are auxiliary verbs, they are used with main verb to give additional meaning to the main verb। বলছে মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে মেইন ভার্বকে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দিতে। এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর ভার্ব বেস ফর্মে থাকবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। মেজর মডেলস আর, দেখেন, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে। মানে দেখেন, ক্যান মানে পারা, মে মানেও পারা, বাট পার্থক্যটা হচ্ছে ক্যান অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়, মে পসিবিলিটি অর্থে পারা বোঝায়। মানে কেমন? আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড ইজিলি, সো দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমার দম আছে, আমার শক্তি আছে, তাই পারি। আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেস, সো দ্যাট ইজ মাই অ্যাবিলিটি। অর্থাৎ এখানে ক্যান অ্যাবিলিটি প্রকাশ করে, ঠিক আছে, সামর্থ্য প্রকাশ করে। আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, এখানেও পারে বলছি, বাট বৃষ্টি হতেও পারে নাও পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, এইখানে আমি ক্যান ব্যবহার না করে আমি বলতে পারি যে ইট মে রেইন টুডে। সো এটা হচ্ছে বিষয় বা পার্থক্য, আপনাদের একটু এটা জানতে হবে। এরপর দেখেন উড, অতীত অভ্যাস অর্থে, ইউজ টু, এটা অতীত অভ্যাস অর্থে, বাট এখানেও একটা পার্থক্য আছে, আমি নেক্সটে বলবো। ইউজ টু উড ভার্বের উপর আলাদা আলাদা বড় বড় একটা ক্লাস আছে, তখন আমি ডিটেলসে বলবো। তারপরেও যদি আমি একটু বলি, ইউজ টু হচ্ছে অতীতে কেউ কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এমন কোনো কাজ যে সে না করে পারতো না। আই ইউজ টু প্লে ফুটবল ইন দা ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আর উড হচ্ছে সিম্পলি বা ইন জেনারেলি অতীতে কেউ কোনো কিছু করতো, আই উড ওয়াচ সিনেমা, আমি সিনেমা দেখতাম।
ইভেন উড ভার্বটা ফিউচার পসিবিলিটি হিসেবে ব্যবহৃত হয়। এটা ডিটেলসে না দেখালে আপনারা বুঝবেন না। শুড মানে উচিত, ওট টু, ওট টু মানে উচিত। দেখেন এই যে ওট টু, এটা একটা আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে আপনাদের অনেকের কাছে, বাট এটাও একটা মডাল অক্সিলারি ভার্ব। দুটোর অর্থই সেম, বাট ওট টুটা একটু বেশি ফর্মাল মিনিং ক্রিয়েট করে। মানে ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক, তার বাড়ি যাওয়া উচিত, হি শুড গো হোম, তার ভাত খাওয়া উচিত, হি শুড ইট রাইস, এই সমস্ত জায়গায় আপনি শুডের ব্যবহার করেন। আর ওট টুটা হচ্ছে পলাইটলি কোনো কিছু করা উচিত, বা এমন কোনো কাজ যেটা কারো করা একটা রেসপন্সিবিলিটি বা পসিবিলিটি, মানে দায়িত্ব বা কর্তব্য, ডিউটি, এর ভিতরে চলে আসে, মানে কাজটা করাই উচিত তার। ফর এক্সাম্পল, আমার পিতামাতাকে মান্য করা উচিত। ইনস্টেড অফ শুড ইউ ক্যান ইউজ হেয়ার ওট টু, লাইক আই ওট টু অবেই মাই প্যারেন্টস, আমার দেশের সেবা করা উচিত। আই ওট টু সার্ভ মাই কান্ট্রি। ইফ ইউ ইউজ হেয়ার শুড, ইট উইল নট বি রং সেন্টেন্স, বাট ইফ ইউ ইউজ ওট টু ইনস্টেড অফ শুড, ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অর পারফেক্ট সেন্টেন্স। ওকে। সো মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার অর রাদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই। ঠিক আছে। এরপর দেখেন, এইখানে টেবল দেওয়া আছে যে মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব বা করতে পারি। এটা টেন্সের স্ট্রাকচার বা টেন্সের যে ফাইলগুলো আপনাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখিয়েছিলাম সেইভাবেই সবকিছু এখানে মেনটেন করা আছে। জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু এই বিষয়গুলোকে ভালোভাবে দেখতে হবে। ফর মেকিং এনি সেন্টেন্স, ফার্স্ট অফ অল ইউ নো দ্যাট আপনাদের একটা দরকার হচ্ছে কিসের, সাবজেক্টের। আই উই ইউ, মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। তো প্রথমে সাবজেক্ট আছে, এরপর মডাল ভার্ব গুলো আছে, এরপর মেইন ভার্ব। মডালটা কি, অক্সিলারি, বাট এই মডালের অর্থগুলো কিন্তু আমাকে জানতে হবে। এই মেইন ভার্বটা কি, মেইন ভার্বের বেস ফর্ম, আমার যে মডালই হোক না কেন, বারবার বলছি এটা মডাল ভার্বের একটা সুবিধা। আমার টেন্সের স্ট্রাকচারে কিন্তু মেইন ভার্বের এক একটা ফর্মে চেঞ্জ করতে হয়, বাট এখানে ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের অলওয়েজ রুট ফর্ম বা বেস ফর্মটা বলবে। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। মানে এখানে পার্থক্যটা কি জানেন? আপনি কি বলবেন যে আমি কখন ক্যান স্পিক বলবো, কখন মে স্পিক বলবো? এই স্পিক ইংলিশের ক্ষেত্রেই মনে করেন আপনি বলছেন যে আমি ইংরেজি ভাষাটা পারি, আমার সামর্থ্য আছে, আমার এই ল্যাঙ্গুয়েজটায় আমি স্কিলড, আমি দক্ষ। সো ইউ ক্যান সে দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ। হ্যাঁ, আই নো অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ। এখন মনে করেন মেয়েটাকে আপনি কখন এই জায়গাটাতে ব্যবহার করতে পারেন? মনে করেন আমি ইংরেজি জানি, আমি ইংরেজিতে দক্ষ, কিন্তু এখন এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি বাংলায় লেকচার দিচ্ছি, বাংলায় কথা বলছি। এখন আমি আপনাদের বলতে পারি যে আমি যে এই যে আপনাদের সামনে বাংলায় কথা বলছি, বাংলায় লেকচার দিচ্ছি, আমি কিন্তু এখন ইংলিশে কথা বলতে পারি। মানে হয়তো আমি এখন আপনাদের সামনে ইংলিশে কথা বলবো, আমার আর বাংলায় কথা বলতে ভালো লাগতেছে না, আমি একটু ইংলিশে লেকচার দিব। এই কথাটা আমি বলতেছি যে আমি কিন্তু ইংলিশে কথা বলতে পারি, মানে বলবো, এই যে সম্ভাবনাটা, এইটা বোঝাতে মূলত মে ভার্বের ব্যবহার হয়। যে আই এম স্পিকিং ইন বাংলা, বাট আই মে স্পিক in front of you in English right now. You know that today I am going to talk about practical use of modal auxiliary verb. So you know that modal is on kinds of auxiliary verb, and it gives the additional meaning to the main verb. And you know that there is a benefit for learning modal auxiliary verb. When you will make sentences by using different kinds of modal auxiliary verb, you don't need to change the base form of main verb. It would be can or could, may or might, shall or should. You just need to use the base form or root form of main verb. You don't need to add s, es, d, ed or ing with the main verb. So that is the benefit of learning modal auxiliary verb. And you also know that modal verbs mainly expresses the possibility, probability, ability, obligation in the sentences. So for learning this topic properly, you have to know actual meaning or authentic meaning of modal auxiliary verb, as well as you should know that how to make negative or interrogative sentences, how to add WH word with that kinds of sentences. Then you will be expert and fluent, or you will be perfect in this language. So এই যে ইংলিশে কথা বললাম, এটা আমি এতক্ষণ বলিনি। আমি বলছি যে আমি কিন্তু এখন বলবো, ইংলিশে বলতে পারি, অর্থাৎ সম্ভাবনা আছে, তখন আপনি মেয়ের ব্যবহার করবেন। আর আমার ইংরেজি জানা আছে, আমি জানি, আই ক্যান স্পিক ইংলিশ, অর্থাৎ আমার সামর্থ্য আছে, জোর করে বলছি।
তো এইভাবে ক্যানের ব্যবহার করতে, এটা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী হয়, এখানে কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই। আপনারা নিজেরা যে যেভাবে পারেন করবেন, এটা কোনো সমস্যা নাই। এরপর দেখেন যে আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ। ঠিক আছে, ডেয়ার টু মানে সাহস দেখানো। তো এখানে ওইভাবে সেন্টেন্স গুলো দেওয়া আছে, অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। আপনারা নিজেরা একটু পড়ে ফেলবেন, আমি পাঠানোর পর নিজেরা এটা একটু এক্সারসাইজ করবেন, অনেক সুন্দরভাবে দেওয়া আছে এখানে। আমার বোঝানোর কিছু নেই, দেখেন এই যে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তো এইভাবে এই মডাল ভার্ব গুলো আপনারা পড়বেন। এখন দেখেন যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, আমাদের শুধু মডাল ভার্বের স্ট্রাকচার বা সেন্টেন্স জেনে রাখলে হবে না, এর সঙ্গে সঙ্গে আমাদের একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, সেটা দেখতে হবে। এখন এই বিষয়টা আমি টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাদেরকে কি বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। আমাদের 12টা টেন্সের ভিতর কিন্তু 10টাতেই মেইন যে সেন্টেন্সটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকে। শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার করি ফর মেকিং নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস। তো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরাই তো অক্সিলারি ভার্ব। তো খুবই সিম্পল, এদের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে, এদেরকে সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তো এটা একটু করে ফেলবেন আপনারা। আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। ক্লাইম্ব মানে চড়া, উপরে ওঠা, আহরণ করা। হ্যাঁ, রানী মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। তো এইভাবে এখানে সবকিছু দেওয়া আছে। দেখেন, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র পিকচার, তোমার ছবি তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটা রাজি হব না। সেইভাবে এটা করবেন। আর ইন্ট্রোগেটিভের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি যদি মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসেন, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ খুবই সিম্পল, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মেশি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দা ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। উইল রানি ডু দা ওয়ার্ক, রানী কি কাজটা করবে। তো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো আপনারা তৈরি করে ফেলবেন। এখানে সব এক্সারসাইজ দেওয়া আছে, অনেক সুন্দরভাবে লেখা আছে। এটা আপনাদেরকে পড়তে হবে। দেখেন, আমি টিচার, আমি আপনাদের শেখাচ্ছি বা পড়াচ্ছি, এটা সায়েন্স না বা ম্যাথ না। আমি হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট না করতে পারেন। আপনার ব্রেইনে এই ল্যাঙ্গুয়েজের একটা এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনাকে চর্চা করতে হবে, কারণ আপনি একটা ভাষা শিখছেন। আবারও বলছি, এটার জন্য আহামরি ব্রেন লাগে না, শুধু প্র্যাকটিস লাগে। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। আমি টিচার, আমি শেখাচ্ছি, আমি কি করতে পারি, আমি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি, কারেক্ট কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি আমি আপনাকে দেখাই দিতে পারি বা বলতে পারি। এটা আমার রেসপন্সিবিলিটি। বাট এখানে ভাষা শিখতে গেলে তো শুনে শেখা বা দেখে শেখা যাবে না, কথা বলতে হবে, নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করতে হবে। অর্থাৎ আপনারা অনেকেই ভর্তি হয়েছেন, ভাবেন আমি ওই স্যার কোর্স করতেছি, ওই স্যার ক্লাস নেয় প্রতিদিন, রুটিন মেনটেন করে এই টাইমে ক্লাস করলে আমি পেরে যাব। বাট না,
এই কাজ আপনাদের দিয়ে আমি কাজ করাবো, অনেক কিছু থাকবে। আর এই যে কথা বলতে হবে, কনভারসেশন করতে হবে বলে যে আপনি আমার সাথে বা আরেকজনের সাথে কনভারসেশন করবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন, আমি এইটার কথা বলছি না। এইসব স্পিকিং প্র্যাকটিস, কনভারসেশন, এগুলো আমি করাবো, আমি নিজে করাবো, আমি দায়িত্ব নিয়ে করাবো, সেটা পরের কথা। বাট এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি যে পড়াগুলো দিচ্ছি, আমি যে পড়াচ্ছি যে বিষয়গুলো, এইটা আপনি আরেকবার রিভাইজ করেন, এই জায়গাটাতে আপনি একটু টাইম দেন। এই ক্লাস শেষে রেকর্ডটা পাঠালে সেই রেকর্ডটা আরেকবার আপনি দেখে নেন। এইটুকু যদি আপনি করতে পারেন, বাকিটা আমার উপর ছেড়ে দিবেন, আমি দেখবো কোথায় কি করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো এই যে মডাল ভার্ব গুলো দেখালাম, এই মডাল ভার্ব গুলোর প্রথমত আপনার মেইন কাজ যেটা থাকবে সেটা হচ্ছে, এই মডেল গুলোর অর্থটা কি, প্রত্যেকটা মডেলের অ্যাকচুয়াল যে মিনিং, এই মিনিংটা কি, সেটা আপনারা আগে জানবেন। হ্যাঁ, এই ক্যান মানে পারা, কুড মানে পারা, এরপর সেন্টেন্স গুলো কিভাবে হচ্ছে, কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্টারোগেটিভ হচ্ছে, এটা জানতে হবে। এবং এইটা কাভার করার পর, এইটা জানার পর, এই প্রত্যেকটা মডাল ভার্বের উপর আবার ডিটেলস আলাদা একটা ক্লাস আছে, অর্থাৎ এই ক্যানের উপর একটা আলাদা ক্লাস, কুডের উপর একটা আলাদা ক্লাস, সেগুলো আমরা পরপর ধারাবাহিক ক্লাসে দেখবো। একবারে সব শিখতে গেলে হবে না, তাহলে আপনারা পারবেন না, গুলিয়ে ফেলবেন। আমি তো এখানে আসি, আমি শেখাচ্ছি, দেখাচ্ছি, আমি যতটুকু পড়াবো ততটুকু যেন নিতে পারেন। যেমন এই দেখেন, শুধুমাত্র ক্যান ভার্বের উপর ডিটেলস একটা ক্লাস, শুধুমাত্র ক্যানের উপর এই বড় একটা ক্লাস। তো এগুলো এখন দেখাতে গেলে এত স্ট্রাকচার মাথায় ঢুকবে না। আগে যে প্রাইমারি যে পার্টটা বললাম বা ইন্ট্রোডাকশন যে পার্টটা দেখালাম, এইটুকু একটু দেখবেন। এখন আমি আপনাদের আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, জাস্ট একটু ওয়েট করেন। সেটা হচ্ছে, এই যে মডেল আমি শেখালাম, বা মডেলের যে একটা ক্লাস আমি এই যে নিলাম, শুরু করলাম, টেন্স এর আগে পড়িয়েছি আপনারা জানেন। এগুলো আমরা শুধু স্ট্রাকচার পড়ে বসে থাকবো না, আমরা যাতে এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, প্র্যাকটিক্যালি চর্চা করতে পারি, সেই বিষয়টার উপরও আমাদের নজর দিতে হবে। না হলে একটা বিষয় শিখে চলে গেলে সেটা আমরা ভুলে যাব। এর জন্য আমি আপনাদের কিছু কনভারসেশন দিব, আমি আজকে এই ফাইলটা প্রোভাইড করব। এই কনভারসেশন গুলো আপনাদেরকে একটু পড়তে হবে। এটা আমার মেইন কনভারসেশন না, এখানে জাস্ট ইংলিশ কনভারসেশন। আমার মেইন যে কনভারসেশন সেগুলো বাংলা থেকে ইংলিশ, বাট এগুলো শুধুই ইংলিশে লেখা। এটার দেওয়ার মেইন রিজন হচ্ছে, আহ, এই কনভারসেশন গুলো যদি আপনি একটু রিড আউট করতে পারেন, আপনার রিডিং স্পিড বাড়বে। একটা সেন্টেন্সের ভিতর নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। আমরা অনেকেই প্যাসেজ পড়ি, ইংলিশে একটা প্যাসেজ রিড আউট করতে পারি, রিডিং পড়তে পারি, বাট একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল থট বা মিনিংটা কি, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। এটা না পারার মেইন রিজন হচ্ছে, সেন্টেন্স বা বাক্যটা কোন টেন্সে লেখা আছে এটা আমরা ধরতে পারি না। পার্ট অফ স্পিচ গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিছু ওয়ার্ড যেটা দেখে আপনার মনে হচ্ছে ভার্ব, বাট সেটা একটা অ্যাজেক্টিভ, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল, বাট অ্যাজেক্টিভ হিসাবে বসতেছে, কোনো টেন্স মেনটেন করে না। এই সমস্ত জায়গাগুলো দেখে আপনি রিডিং পড়তে পারতেছেন সাবলীল ভাবে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং একটা বাক্যের অ্যাকচুয়াল থট আপনি বুঝতে পারছেন না। সেই জায়গাগুলো থেকে ওভারকাম করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। প্রতিটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব থাকে। তো যেমন এই যে ইট, এরপরে হ্যাজ অ্যাডেড, এই হ্যাজ অ্যাডেডটা দেখে আপনি আইডেন্টিফাই করেন বা বোঝার চেষ্টা করেন যে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইটুকু যদি আপনি একটু নিতে পারেন, বুঝতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি বিরাট বড় একটা ইমপ্রুভমেন্ট পাবেন। দেখেন, ছোট ছোট রুলস শিখে, স্ট্রাকচার শিখে কখনো এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায় না। যারা রুলস বা স্ট্রাকচার শেখায়, মনে রাখবেন, আপনি ডেভেলপ করতে পারবেন না। ইংলিশে যদি আপনি এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে চান, যারাই এক্সপার্ট, যারাই ফ্লুয়েন্ট, তারা প্রচুর পরিমাণে প্যাসেজ পড়ছে, প্যাসেজ রিড আউট করছে। প্যাসেজ রিড আউট করতে হয়, যে কোনো গল্পের বই বলেন, ফিকশন, নন ফিকশন, নোবেল, বা এই ধরনের শর্ট স্টোরি, বা এই যে কনভারসেশন, আপনি যদি পড়তে পারেন, একটা বিষয় পড়লে রাইটিং এর ফরমেশন বোঝা যায়, রিডিং স্পিড বাড়ে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি ডেভেলপ করা যায়। আপনি বুঝবেন না কেন? আমি তো টেন্সের স্ট্রাকচার, মডেলের স্ট্রাকচার এগুলো তো দেখাই দিচ্ছি। তাহলে সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে, সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে হবে যে এই বাক্যের ভিতরে এটা কোন টেন্স। এইটা, এখানে 44টার মতো কনভারসেশন আছে, এটা আপনাদের নিজেদের করতে হবে। এবং এটা যদি আপনি করেন, তাহলে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে যে একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে কনভারসেশন করছে, ইংলিশে কথা বলছে, সে মেইনলি কোন ধরনের সেন্টেন্স গুলো বেশি ব্যবহার করছে, কোন ধরনের টেন্স গুলো বেশি ব্যবহার করছে। আমি যে বলছি 12টা টেন্স, 18টা মডেল, 30টা স্ট্রাকচার, আমার একটা কথোপকথনের ভিতরতে এতগুলো স্ট্রাকচার লাগে না। 30টা স্ট্রাকচার বা এত মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। তাহলে কতটুকু লাগে, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হয় প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে, এইটাও আপনি বুঝতে পারবেন যদি এই ধরনের কনভারসেশন গুলো আপনি একটু প্র্যাকটিস করেন। তো এইটা আমি রিকোয়েস্ট করবো, আপনাদের করতে হবে। এটা একটু পড়বেন, আমি একটা দেখাই দেই, দেখেন। এখানে বলছে, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তাহলে সাবজেক্টটা কি?
মোবাইল ফোন, ভার্বটা কি ইজ। অ্যাম ইজ আর দেখলেই আমরা অনেকেই মনে করি কি যে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না দেখেন, অ্যাম ইজ এর পর যদি আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস বলি। বাট এখানে দেখেন ইজটাই মেইন ভার্ব, এই ইজ ছাড়া এই সেন্টেন্স বা বাক্যটাতে আমার আর কোনো ভার্ব নেই। অর্থাৎ এটা বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে। বাংলা অর্থটা কি, যে মোবাইল ফোন হচ্ছে একটা বিস্ময়, অন্ডার্স মানে বিস্ময়। কিসের? অপ মানে এর, অপটা কি একটা প্রেপোজিশন, বাংলা অর্থ কি এর, এর মডার্ন সায়েন্স অর্থাৎ আধুনিক বিজ্ঞানের একটা বিষয় হচ্ছে মোবাইল ফোন। মনে রাখবেন প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, সেই ভার্বটা কিভাবে লেখা আছে ওইটা দেখে টেন্সটা আইডেন্টিফাই করবেন। টেন্স আইডেন্টিফাই করতে পারলে অ্যাকচুয়াল মিনিংটা, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা বের করতে পারবেন। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি বাংলা অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর আসে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি? কেউ কোনো একটা কাজ করেছে, গিয়েছে, হয়েছে, থেকেছে, নিয়েছে, পড়েছে, তো এটা যুক্ত করেছে, ইট হ্যাজ অ্যাডেড একটা নতুন মাত্রা, ডাইমেনশন মানে একটা লেভেল, একটা মাত্রা, আর নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অর্থাৎ আমাদের জীবনে, অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিসইউজড, এই যে ক্যান বি প্লাস মিসইউজড, এটা কিসের স্ট্রাকচার? এটা মডালের প্যাসিভের স্ট্রাকচার। আমি এখনো প্যাসিভ করাইনি, আমি করাবো, তখন বুঝবেন, বাট এগুলো আমাকে একটু বুঝতে হবে যে এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। নাও রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন ডিমেরিটস অ্যান্ড মেরিটস অফ মোবাইল ফোন, ইউজিং মোবাইল ফোন। এখন এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন, আমি কি বলছি, এই কনভারসেশন গুলো দেখে টেন্সটা আইডেন্টিফাই করতে, অ্যাকচুয়াল বাংলা মিনিংটা বের করতে। আমরা অনেকে রিডিং পড়ে যাই, বাট বাংলাটাকে, অ্যাকচুয়াল অর্থটাকে আমরা বুঝি না। তো বলছে, হাই রাহেল, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এবার এইখান থেকে দেখেন, আই এম ফাইন টু। ইউ নো, দেখেন ইউ সাবজেক্ট নোটা ভার্ব, এই একটা ক্লজ। আবার এইখান থেকে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, আই হ্যাভ বট, হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে বাই মানে কি, কেনা, এর পাস্ট পার্টিসিপল বট। তাহলে হ্যাভ বট মানে কি, আমি কিনেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, করেছি, গিয়েছি, থেকেছি, তো আমি কিনেছি। এবার কি, আর নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। বলছে আমি একটা নতুন মোবাইল ফোন কিনেছি গতকাল, এই যে সেটা। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু ডাজ এর ব্যবহার করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়, আদারওয়াইজ ডু। সো বলছে তুমি কি মনে করো, তুমি কি ভাবো এই মোবাইল সম্পর্কে। বলছে নাও ডেইজ মোবাইল ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। তো এটাও ইজটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, বি ভার্বের সেন্টেন্স। বলছে বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। উই ক্যান কমিউনিকেট, এই সেন্টেন্সটা তো আগে বললাম, এই জন্য আর বললাম না। তো উই ক্যান কমিউনিকেট, তাহলে দেখেন আমরা, ক্যান মানে কি পারা, কমিউনিকেট মানে কি যোগাযোগ করতে, তাহলে আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। বলছে আমরা সারা বিশ্বের সাথে খুবই কম সময়ের মধ্যে যোগাযোগ করতে পারি এটার মাধ্যমে, কোনটা, মোবাইলের মাধ্যমে। থ্রু মানে মাধ্যমে, মধ্যে দিয়ে। যেমন এই মাধ্যম বোঝাতে আমার ওভার প্রেপোজিশনও ব্যবহার হয়, হি টক্স ওভার ইমো, সেই ইমোর মাধ্যমে কথা বলে। যেমন আমাকে যদি কেউ বলে যে আপনি কিভাবে ক্লাস নেন, আমার নতুন একটা স্টুডেন্ট কেউ প্রশ্ন করছে আপনি কিভাবে ক্লাস নেন, এখন আমি বলছি যে আমি অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই। এটা আমি ইংলিশেই বলতে পারি যে আই টেক ক্লাস থ্রু অনলাইন ওভার গুগল মিট। বুঝতে পারছেন? অথবা আই টেক ক্লাস ওভার অনলাইন থ্রু গুগল মিট। দুইটা ওয়ার্ডে যদি আমি ব্যবহার করি সেটা বেশি সুন্দর শোনায়, বেশি ভালো শোনায়। এবার বলছে দেখেন, ইউজিং আ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে, মোবাইল ফোন ব্যবহার করে উই ক্যান টেক ফটোগ্রাফস, ভিডিওস অ্যান্ড এনজয় মিউজিক। মোবাইল ফোন ব্যবহার করে আমরা এইগুলো নিতে পারি, ফটোগ্রাফ, ভিডিও এবং গান শুনতে পারি। বলছে রাইট ইউর এনিথিং এলস, আর কিছু। এইবার দেখেন বলছে মোর ওভার মানে অধিকন্তু, এটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড। মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বটা হচ্ছে হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এই যে হ্যাভ বিন প্লাস ভি থ্রি, এটা কিসের স্ট্রাকচার? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বলছে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে, বাংলাটা বুঝতে হবে, আমরা এটা বুঝি না কিন্তু। এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, কিসে সংযুক্ত করা হয়েছে, ইন ইট, এটাতে মানে ওই মোবাইলে। বাংলাটা কি তাহলে, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, এটাতে সংযুক্ত করা হয়েছে। আমি এই মডাল সেমি মডাল শেষ করেই প্যাসিভ পড়াবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাকে ভালোভাবে জানতে হবে, না হলে মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করা যায় না। এরপর বলছে দেখেন, ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি এ বিষয়ে কি বলছো, তুমি এ বিষয়ে কি বলছো। হ্যাঁ, এবার বলছে দেখেন,
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তুমি এই বিষয়ে কি বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বলছে নাও আ ডেজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন, ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল। বলছে বর্তমান সময়ে কিছু মানুষ ক্রাইম করছে, অর্থাৎ কমিট ক্রাইম বলতে বলছে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, কমিট বলছে সম্পাদন করে মোবাইল ফোন ব্যবহার করে। ইট হ্যাজ বিকাম, হ্যাজ প্লাস বিকাম এর পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম। হ্যাজ বিকাম মানে বিকাম মানে হওয়া, তাহলে এটা হয়েছে অ্যান ইজি ওয়ে, একটা সহজ উপায় অফ টিজিং গার্ল, মেয়েদেরকে বিরক্ত করা, টিস করা, উত্ত্যক্ত করা। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সপার্ট সেই দ্যাট দিস ইজ অলসো হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন, এটা আরো ক্ষতিকর আমাদের এই শোনা এবং ব্রেনের জন্য, শোনার জন্য মানে কানের জন্য, হিয়ারিং। হ্যাঁ, রিয়েলি আই ডিডেন্ট নো ইট বিফোর, আমি এটাকে জানতাম না। আমি যদি বলি আমি জানতাম, আই নিউ ইট বিফোর। হ্যাঁ, আমার পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ কিন্তু সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, নো এর পাস্ট ফর্ম নিউ, পাস্ট পার্টিসিপল নোন। আমি যদি বলি আমি জেনেছি, আই হ্যাভ নোন, আমি জানতাম না, আই ডিডেন্ট নো। ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এগুলো গত ক্লাসে আমি দেখিয়েছি আপনাদের। বলছি ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, এটা মডেলের ব্যবহার, ক্যান নট প্লাস কনসেন্ট্রেট, অর্থাৎ এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি, রিমেইন মানে থাকা, তারা ব্যস্ত থাকে, ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, সারা রাত ধরে মোবাইলে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, বাট দ্য মোবাইল অপারেটরস প্রোভাইড ভেরিয়াস ফ্যাসিলিটিস অ্যাট নাইট। হ্যাঁ, মোবাইল পরিচালনাকারীগণ, মোবাইল অপারেটরস বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে রাতে। এখানে প্রোভাইডটা ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা জাস্ট অ্যাক্টিভ সেন্টেন্স। বলছে বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট, এটা মোবাইলের দোষ নয়, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। শুড প্লাস বি অন মডালের সেন্টেন্স। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটর, ওকে সি ইউ লেটার বাই। হ্যাভ টু প্লাস গো মানে হ্যাভ টু প্লাস বি অন, এটা সেমি মডেলের ব্যবহার। তাহলে দেখেন এই যে এটা তো একদম ফার্স্ট কনভারসেশন, এখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কনভারসেশন আছে। তো এই যে একটা কনভারসেশনের ভিতরে আমি মূলত কোন ধরনের স্ট্রাকচার গুলো পেলাম, এটা আপনাকে একটু বুঝতে হবে। এখানে সেমি মডেল আছে, মডেল আছে, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ পেয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি, তার নেগেটিভ পেলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স আমি এখানে পেয়েছি, এই যে হোয়াট আর ইউ টকিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি। তো এই বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা একটা সেন্টেন্স পড়ে, একটা কনভারসেশন থেকে বাক্য পড়ে, যে এই সেন্টেন্সটা বা এই বাক্যটা ঠিক কোন টেন্সে লেখা আছে। এই বিষয়গুলো যদি আপনি পারেন, তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা আসবে। অর্থাৎ আমি যে টেন্স শেখালাম বা এই যে মডেলটা শুরু করছি শেখাচ্ছি, এটার পাশাপাশি আমরা একটু প্রতিদিন এগুলো চর্চা করব। কারণ শুধু স্ট্রাকচার শিখে রাখলে হবে না, বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি আমাদেরকে ডেভেলপ করতে হবে, শিখে যেতে হবে। এটা আপনারা একটু করবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, এবং আমি এখনই আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আর এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইলটা আমি দ্রুত পাঠিয়ে দিব। আমি আজকে আর বাড়াবো না, আমি একটু খুলনাতে আসছি, আমি এখন আপনাদের যে ক্লাসটা নিচ্ছি আমার ল্যাপটপের মাধ্যমে ক্লাস নিচ্ছি। অর্থাৎ আপনাদের যে সলভিং বা আপনাদের কথাগুলো যে আমি শুনবো, আমি আজকে ওইভাবে এটা কন্ট্রোল করতে পারবো না। আমি আগামীকালই ব্যাক করব আবার, আমি আগামীকাল গিয়ে আমি তারপরের ক্লাসে আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো কোশ্চেন সবটাই শুনবো। আর আজকে আমি আর বাড়াবো না, আপনারা এই পর্যন্তই থাকবে। আপনারা একটু